হ্যালো ওয়েলকাম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আমি হচ্ছি তোমাদের পেন্স দা। আর আমরা আগের দিনে দেখেছিলাম দুটি বস্তুর মধ্যে ঘষা দিলে কোন বস্তুটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান বা চার্জের সৃষ্টি হয়। আর আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রন তত্ত্বের প্রয়োগ। আর এই ক্লাসটা আগের থেকে বেশি সহজ এবং অনেক বেশি মজাদার হতে চলেছে, তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রবলেম কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেব। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শুরু করা যাক। দেখো ভাই, আমরা সবাই জানি এই মহাবিশ্ব বা পৃথিবীর প্রত্যেকটা বস্তু অনেকগুলা ছোট ছোট কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত হয় এবং এই ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে বলা হয় এককটা পরমাণু বা অ্যাটম। আবার দেখা যায় এই পরমাণুর ভেতরে একটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন কেন্দ্রক বা নিউক্লিয়াস থাকে এবং সেই কেন্দ্রক বা নিউক্লিয়াসকে ঘিরে কিছু নির্দিষ্ট কক্ষপথে ঋণাত্মক তড়িৎ সম্পন্ন কিছু কণা ঘুরে বেড়ায়। সেই কণাগুলিকে বলা হয় এককটা ইলেকট্রন। এই সম্পর্কে আমরা অলরেডি আগে থেকেই ভালো করে জানি। আবার দেখা যায় যে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন পরমাণুর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন পরমাণুর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ইলেকট্রন সংখ্যা থাকে। যেমন আমরা যদি একটা অক্সিজেন পরমাণু নিই, সেই অক্সিজেন পরমাণুর মধ্যে কি হয়, মাত্র 8টি ইলেকট্রন থাকে। অর্থাৎ কি, একটা অক্সিজেন পরমাণুর মধ্যে নির্দিষ্ট ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন সংখ্যার মান হচ্ছে 8। আবার আমরা যদি একটা নাইট্রোজেন পরমাণু নিই, সেই নাইট্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা সেটা কত, 7। অর্থাৎ কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা বিভিন্ন পরমাণুর প্রকৃতি অনুসারে তাদের মধ্যে নির্দিষ্ট পরমাণু একটি ইলেকট্রন সংখ্যা থাকে। এমন নয় যে অক্সিজেন পরমাণুর মধ্যে 8টা না হয়ে কিছু কিছু অক্সিজেন পরমাণুর মধ্যে 10টা, 12টা, 11টা ইলেকট্রন থাকবে, এটা ইম্পসিবল। নির্দিষ্ট পরমাণু মানে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর মধ্যে কিন্তু 8টাই ইলেকট্রন দেখা যাবে। আবার আমরা দেখতে পাই আমাদের এই যে কেন্দ্রক বা নিউক্লিয়াস আছে, এই কেন্দ্রক বা নিউক্লিয়াস আবার দুটি কণা দ্বারা গঠিত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দাদা আমাদের নিউট্রন, আরেকটা হচ্ছে আমাদের প্রোটন। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে একটা পরমাণুর ভেতরে একটা নিউক্লিয়াস বা একটা কেন্দ্রক থাকে। সেই কেন্দ্রকটা কি হয়, সেই কেন্দ্রকটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয় এবং সেই কেন্দ্রক বা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে কিছু ঋণাত্মক, কিছু মাইনাস বা ঋণাত্মক তড়িৎ সম্পন্ন কণা ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় ইলেকট্রন। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে নিউক্লিয়াসের ভেতরে আবার দুটি কণা থাকে, সেই কণা হচ্ছে একটা নিউট্রন এবং আরেকটা হচ্ছে আমাদের প্রোটন। কেবলমাত্র কেবলমাত্র হাইড্রোজেন হচ্ছে এমন একটা পরমাণু যার নিউক্লিয়াসের মধ্যে, যার কেন্দ্রকের মধ্যে কোনো নিউট্রন থাকে না। একটা হাইড্রোজেন পরমাণুর ভিতরে কোন রকম নিউট্রন থাকে না, ওখানে শুধুমাত্র একটাই থাকে, যেটা হচ্ছে প্রোটন। এই সম্পর্কে জানা দরকার নাই, সেই সম্পর্কে আমাদের জানে এখানে কোন রকম লাভ হবে না। তাহলে এরপর আমরা আরেকটু এগিয়ে যাই। আমাদের এই যে নিউট্রন গুলি আছে, সেই নিউট্রন গুলি কিন্তু কি হয় বলতো, নিস্তড়িত হয়। কি হয়, নিস্তড়িত বা তড়িৎ নিস্তড়িত। হ্যাঁ, নিস্তড়িত হয় না, নিস্তড়িত বা তড়িৎ নিরপেক্ষ। অর্থাৎ কি, আমাদের নিউট্রনের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ সম্পন্ন কোন রকম তড়িৎ থাকে না, সেটা
তড়িৎ নিষ্ক্রিয় হয়, এটাই হচ্ছে একটা নিউট্রন। কিন্তু আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলা কিন্তু আমাদের এই ইলেকট্রন যেটা আছে বাইরে সেই ইলেকট্রন সংখ্যার সমান এবং ধনাত্মক তড়িৎ সম্পন্ন অবস্থায় থাকে, আর তার জন্যই আমাদের এই নিউক্লিয়াসটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়। বুঝতে পারলে না? আরে আমি জানি বুঝতে পারবে না, তার জন্য তো আমি ভেবে নিয়েছি যে আমি আরেকবার বলবো। ওকে, এবার শোনো কি হচ্ছে। আমাদের এই যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে দুটি কণা আছে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। কিন্তু আমাদের এই যে নিউক্লিয়াসের ভিতরে দুটি কণা আছে তার মধ্যে আমাদের যে প্রোটন কণাটা আছে সেই প্রোটন কণাটা কি বলতো নিস্তড়িত হয়, অর্থাৎ তার মধ্যে প্লাস মাইনাস ঋণাত্মক ধনাত্মক কোনো রকম তড়িৎ নেই, সেটা হচ্ছে একটা নিস্তড়িত। যেমন আমাদের ঢাকনাটা কি এখন কি অবস্থায় আছে? নিস্তড়িত অবস্থায় আছে, ঠিক? তাহলে কি নিউট্রন কণাটা কিন্তু নিস্তড়িত অবস্থায় থাকে। বাট আমাদের আরেকটি যে কণা আছে নিউক্লিয়াসের ভিতর যেটা হচ্ছে কি প্রোটন, এই প্রোটন কিন্তু এই প্রোটনের মধ্যে কিন্তু কি হয় বলতো এই প্রোটনগুলি আমাদের ইলেকট্রন যেগুলো আছে সেই ইলেকট্রনের আমাদের এই প্রোটনগুলি আমাদের বাইরে থাকা এই ইলেকট্রন গুলির সমমানের ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়। মানে কি আমাদের প্রোটনগুলো কি বলতো ধনাত্মক তড়িৎ সম্পন্ন প্লাস তড়িৎ সম্পন্ন হয়। কিন্তু কি হয় আরেকটা জিনিস, এখান থেকে আমরা আরেকটা জিনিস বলছি, আমাদের এইখানে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনের যা মান, যদি প্রোটনের মান হয় তোমার 10, তাহলে আমাদের এই যে বাইরে ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে সেই ইলেকট্রনের মান হবে কত? 10। বুঝতে পারলে তো? অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে নাও যে আমাদের একটি প্রোটনের যা মান হয় একটি ইলেকট্রনের তাই মান হয়। আমাদের একটি পরমাণুর ভিতরে যতগুলা প্রোটন সংখ্যা থাকে ততগুলাই আমাদের পরমাণুর ভিতরে ইলেকট্রন সংখ্যা থাকে। যদি একটা পরমাণুর ভিতরে আমাদের 10টা প্রোটন সংখ্যা থাকে তাহলে একটা পরমাণুর ভিতরে 10টি ইলেকট্রন সংখ্যা থাকবে। আর একটু আগে আমরা দেখলাম যে আমাদের যে অক্সিজেন পরমাণু আছে না দাদা, সেই অক্সিজেন পরমাণুর বাইরে কি হয় 8টি ইলেকট্রন থাকে। মানে কি সেই অক্সিজেন পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে যে কেন্দ্রকটা আছে সেখানে কিন্তু 8টি প্রোটনই অবস্থান করে। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো ভাই তাহলে কমেন্ট আমাকে জানাতে একদম ভুলো না, তাহলে আমি কি করব এই যে বোঝাবার প্রসেসটা সেই প্রসেসটাই পুরো আমি পরিবর্তন করে ফেলবো যাতে তোমাদের আরো বেশি সহজ মনে হয়। ওকে, এবার এই কি হচ্ছে এরপর আসা যাক নিউট্রন বা সরি প্রোটন থাকার ফলে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়। একদম এই যে প্রোটনগুলো আমাদের কি হয় বলতো ধনাত্মক অবস্থায় থাকে, ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়। আর সেই প্রোটনটা যেহেতু এই যে নিউক্লিয়াসটার ভিতরে যে প্রোটন গুলো আছে সেই প্রোটনটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়, তার জন্যই আমাদের পুরো নিউক্লিয়াসটা কি হয় বলতো ধনাত্মক তড়িৎ সম্পন্ন অবস্থায় থাকে। স্বাভাবিক অবস্থায় কোন পরমাণু নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন থাকে এবং বিভিন্ন কক্ষপথে ভ্রাম্যমাণ ইলেকট্রন সংখ্যা তার সমান হয়। এখানে একটা ওয়ার্ড বলা হয়েছে, কি ওয়ার্ড বলতো স্বাভাবিক অবস্থায়। এখন যে স্বাভাবিক অবস্থা আছে এই স্বাভাবিক অবস্থায় একটা নিউক্লিয়াসের ভিতর যতগুলা প্রোটন থাকে তার নিউক্লিয়াসের বাইরে ততগুলাই ইলেকট্রন সংখ্যা থাকে। বাট যদি আমরা এই পরমাণুটার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটাই, অর্থাৎ যদি আমরা একটা পরমাণুর মধ্যে তাপ শক্তি দিই বা অন্য কোনো প্রকার শক্তি দিই তাহলে কিন্তু এর মধ্যে কিছু পরিবর্তন হতে পারে, সেই সম্পর্কে আমরা একটু পরে আসছি। এখন পর্যন্ত এতটাই জানা হোক। ঠিক বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলাই আমাদের ইলেকট্রন সংখ্যা থাকে। যেহেতু একটি ইলেকট্রন তড়িদাধান একটি প্রোটনের তড়িদাধানের সমান বিপরীত, তাই স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। কিছু বুঝতে পারলে? আরে ভাই এটাই তো মজার জিনিস। এইটা বুঝো কি হচ্ছে, যেহেতু
আমাদের এই যে পরমাণুটা আছে, যেহেতু আমাদের এই পরমাণুর ভিতরে যে প্রোটন গুলো আছে এবং তার বাইরে যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, সেই প্রোটন, শুনে নাও আগে, স্বাভাবিক অবস্থায় যেহেতু আমাদের এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা এবং এই ইলেকট্রন সংখ্যা, এই প্রোটন আর ইলেকট্রন সংখ্যার মান প্রায় সমান হয়, ইলেকট্রন এবং প্রোটনে কি হয়, মান প্রায় সমান হয়, এবং তাদের যে তড়িদাধান রয়েছে, অর্থাৎ তড়িদাধান বা আধান বা চার্জ, সেটা কি বিপরীত হয়, অর্থাৎ কি ইলেকট্রন যেহেতু মাইনাস এবং আমাদের প্রোটন হচ্ছে কি প্লাস, প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক, ঠিক তো? তো কি বলছে এখানে, যেহেতু স্বাভাবিক অবস্থায় যেহেতু আমাদের একটি পরমাণুর ভিতরে অবস্থান করা প্রোটন এবং নিউট্রনের মান সমান হয় এবং তাদের তড়িৎদ্বার পরস্পর বিপরীত, তাই একটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত অবস্থায় থাকে, তাদের মধ্যে কোন রকম তড়িৎ অবস্থান করে না। একটা শর্টকাটে শুনো, যখন একটা বস্তু বা যখন একটা পদার্থ বা যখন একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় থাকে, তখন তার মধ্যে কোন রকম তড়িৎ থাকে না, সে পুরো নিস্তড়িত অবস্থায় থাকে বা পুরো নিস্তড়িত তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। যদি বুঝতে না পারো তাহলে আবার বলছি, দেখো কি হচ্ছে, এটা মুছে নিয়ে আমি তোমাদের আবার ভালো করে বুঝাচ্ছি। তার আগে দেখতে হবে যাতে আমার অডিওটা না অফ হয়ে যায়, কারণ আমি অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, এর আগে আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে, তার জন্য আমি আর চাচ্ছি না। দেখো কি হচ্ছে, ভালো করে বুঝো। আমাদের এই হচ্ছে একটা পরমাণু, এবং পরমাণুর ভিতরে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং পরমাণুর ভিতরে কি আছে বলতো, এক হচ্ছে নিউট্রন এবং এটা হচ্ছে প্রোটন। তো এখানে যেহেতু নিউট্রন হচ্ছে নিস্তড়িত, তাই নিউট্রনকে হাঁটাই দাও। মনে করো এখানে কি আছে, ধনাত্মক তড়িৎ সম্পন্ন কি আছে, প্রোটন আছে, ওকে, এবং তার বাইরে যে ঋণাত্মক তড়িৎ সম্পন্ন ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, কি হচ্ছে, যখন এই পরমাণুটা, এই পরমাণু যখন সাধারণ অবস্থায় আছে, তখন এর মধ্যে যতগুলা প্রোটন আছে ততগুলাই ইলেকট্রন আছে, এবং আমরা জানি যে আমাদের একটি পরমাণুর ভেতরে প্রোটন সংখ্যার যা মান, সেই ইলেকট্রন সংখ্যার ততই মান, ঠিক আছে। এমন কি দেখতে পাচ্ছি, যেহেতু স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর ভিতরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান পরস্পর সমান, এবং তাদের তড়িদাধান বা আধান বা চার্জ পরস্পর বিপরীত, তাই এদের মধ্যে কি হয়, তাই একটি পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার মধ্যে কোন রকম তড়িৎ থাকে না, সেই পরমাণুটি পুরো নিস্তড়িত বা তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। বুঝতে পারলে কি হচ্ছে? আরে ইয়ার, যদি একটা, মনে করে একটা বস্তু নিচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে একটা পরমাণু, এবার এই পরমাণুর এইদিকে কত আছে 50, এইদিকেও আছে কত 50 আছে, তাহলে এরা কি করছে, পরস্পরকে ঠেলাঠেলি করছে, মানে কি দুজনেই সমান শক্তিশালী, দাবাদাবি হয়ে আছে, কোনো লড়চড় নাই। আর যখন এখানে কোনো লড়চড় হচ্ছেই নাই, যখন এই পরমাণুটার মধ্যে কোনো লড়চড় হচ্ছেই নাই, তখন এর মধ্যে কি কোনো রকম তড়িৎ উৎপন্ন হবে, এর মধ্যে কি কোন রকম তড়িৎ উৎপন্ন হবে, নাই হবে উৎপন্ন, ঠিক আছে। মানে কি আমরা বলতে পারি একদম ডাইরেক্টলি যে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান থাকায় এবং তাদের তড়িদাধান বা আধান বা চার্জ পরস্পরের বিপরীত হওয়ায় একটি পরমাণুর মধ্যে কোন রকম তড়িৎ থাকে না, অর্থাৎ সাধারণ অবস্থায় একটি পরমাণু নিস্তড়িত অবস্থায় বা তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে। এবার আরেকটা জিনিস এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কি, সুতরাং প্রত্যেকটি নিস্তড়িত বস্তু বা পরমাণু বা পদার্থে বলা যায় যে সেখানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান আছে। মানে কি, এই মনে করো এই যে মার্কারটা আছে, এবার এই মার্কারটা এখন কি আছে, তড়িৎ নিরপেক্ষ অবস্থায় আছে, নিস্তড়িত অবস্থায় আছে, অর্থাৎ কি এই মার্কারটার মধ্যে এখন পর্যন্ত কোনো রকম তড়িৎ নাই। মানে আমরা বলতে পারি এই মার্কারটার মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা আছে ততগুলাই নিউট্রন সংখ্যা আছে। একদম ঠিক বুঝেছো, ওকে। এবার আরেকটা জিনিস মাথায় রাখো, যদি আমরা এই বস্তুটার মধ্যে একটা নিউট্রন সংখ্যা কম করে দিই বা একটা নিউট্রন কি
নিউট্রন সংখ্যা নাই ভাই, সরি সরি সরি, যদি আমি নিউট্রন সংখ্যা বলছিলাম তাহলে ভুল বলছিলাম। এখানে নিউট্রন সংখ্যার কোনোরকম ইয়েই নাই, ঠিক আছে, কোনো কাজই নেই এখানে। নিউটন যদি বলেছি তাহলে মনে করবি ওটা আমি ইলেকট্রন বলেছি। ওকে, দেখো কি হচ্ছে, একটা এই যে বস্তুটা আছে, এই যে মার্কারটা আছে, এই মার্কারটা এখন নিস্তড়িত অবস্থায় আছে, অর্থাৎ কি এই মার্কারটার মধ্যে এখন কোনো রকম তড়িৎ নাই। তাহলে আমরা বলতে পারি যে এই মার্কারটার মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা আছে ঠিক ততগুলাই এই মার্কারের মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে। যদি 10টা প্রোটন থাকে তাহলে 10টা ইলেকট্রন সংখ্যা থাকবে। এবার আমরা যদি এই মার্কার থেকে একটা ইলেকট্রন কম করে দিই বা একটা ইলেকট্রন বেশি করে দিই, তাহলে এই মার্কারটার মধ্যে কি হবে বলতো, তড়িৎ উৎপন্ন হবে। এই মার্কারটা তড়িৎ সম্পন্ন সৃষ্টি করবে। এবার কি করে তড়িৎ সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে আমরা এই পরের পাঠটাতে জানবো। ওকে, এখন পর্যন্ত জানলাম যে একটা নিস্তড়িত বস্তু কাকে বলা হয়, একটা পরমাণু কখন নিস্তড়িত অবস্থায় থাকে। একটা পরমাণু তখন নিস্তড়িত অবস্থায় থাকে যখন সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে। ওকে, এরপর আমরা দেখব যে একটা পরমাণুকে আমরা কিভাবে তড়িৎ সম্পন্ন করতে পারি, অর্থাৎ একটা পরমাণুর মধ্যে আমরা কিভাবে তড়িৎ উৎপন্ন করতে পারি। তো চলো এরপর শুরু করা যাক আমাদের দ্বিতীয় পাঠ। তার আগে একটা মনে রাখিস, আমাদের এই যে তোর ইয়ে রয়েছে না, এই যে একটা রয়েছে তোর কি, হ্যাঁ, এই যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের তড়িদাধান, ইলেকট্রনের তড়িদাধানের মানটা হচ্ছে কত, ইলেকট্রনের তড়িদাধান হচ্ছে -e, বা বলতে পারি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, বা যদি আমরা এটাকে স্টেট কুলম্বে বলি তাহলে বলতে পারি -4.8 ইন্টু 10⁻⁻10 স্টেট কুলম্ব বা ESU। এই মানগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক প্রোটনের মানটাও কি, প্রোটনের মানটাও সেম, শুধু এর যে আধানটা আছে, এর যে তড়িদাধানটা আছে, এর যে চার্জটা আছে সেটা পরিবর্তন। অর্থাৎ কি, একটা প্রোটন যেটা আছে, প্রোটনের তড়িদাধান হচ্ছে +e, এখানে মাইনাস ছিল ইলেকট্রনেরটা, আর প্রোটনেরটা কি হয়, প্লাস হয়। ওকে, ধনাত্মক যেহেতু এটা, আর এর মানটাও সেম, শুধু প্লাস হবে, +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং যদি আমরা এটা বলতে চাই যে স্টেট কুলম্ব, তাহলে বলতে পারি কি 4.8 ইন্টু 10⁻⁻10 স্টেট কুলম্ব বা ESU। এই মানগুলো একটু মাথায় রাখতে। আর এদের মানটা কি দেখতে পাচ্ছি এখানে, ইলেকট্রনের মানটা আর প্রোটনের মানটা কি হয়, সমান থাকে পুরো। ঠিক আছে, বাস এতটাই জানো। এবারে এরপর জানা যাক যে আমরা একটা পরমাণুকে কিভাবে তড়িৎ সম্পন্ন করতে পারি। তো এই যে পরের পার্টটা আছে সেই পার্টটা আরো বেশি ইন্টারেস্টিং আছে। এই পার্টটা মন দিয়ে শেখার চেষ্টা করো, অনেক বেশি মজা পাবে আশা করছি। চলো চলো দেখতে হ্যাঁ ফির क्या होता है। দেখো ভাই, বিভিন্ন ধরনের পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বিভিন্ন হয়, হয় কি না। যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু নিই, সেই হাইড্রোজেন যে পরমাণু নিয়েছি, সেই হাইড্রোজেন পরমাণু কি হবে, যে কক্ষপথের সংখ্যা, বাইরে যে কক্ষপথ থাকবে ইলেকট্রন ঘুরে বেড়ায়, সেগুলো কত, একটা থাকে, হ্যাঁ কি নাই, একদম ঠিক। এবার আমরা যদি অক্সিজেন নিই তাহলে কি হয়, এই যে একটা অক্সিজেন যদি পরমাণু নিই, সেই অক্সিজেন পরমাণুর বাইরে কি হচ্ছে, কক্ষপথ দুটো থাকে, ঠিক তো, প্রথম দুটো, তারপরে 6টা থাকে, ঠিক তো, একদম ঠিক। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বিভিন্ন ধরনের পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা কি, ইলেকট্রনের যে কক্ষপথ গুলো আছে, এই ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বিভিন্ন হয়। যত বেশি তার ইলেকট্রন সংখ্যা হবে ততই তার কক্ষপথ বাড়ে বাড়ে যাবে। আমরা জানি কি নাই, কক্ষপথ সম্বন্ধে আমরা কেমিস্ট্রিতে পড়েছি আর অনেকবার পড়েছি, কে কি, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এইসব ছিল কিনা, আশা করি মনে আছে কিছু, এদের মধ্যে কোনো রকম সমস্যা নাই। তো সাধারণভাবে একটা জিনিস এখানে লক্ষ্য করলে মনে করো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস, এবং যে কোনো পরমাণুর বাইরে কিছুগুলো কক্ষে তোমার ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই একটা কক্ষ, কক্ষ 2, কক্ষ 3। তো এবার তুমি বলো, আমাদের এই যে নিউক্লিয়াসটা এখানে আছে, এই নিউক্লিয়াসটার সামনে
এই নিউক্লিয়াসটার সামনে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলাকে বেশি শক্ত করে বেশি আকর্ষণ করবে এই নিউক্লিয়াসটা, নাকি দূরের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলাকে আমাদের নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে? আরে দাদা কি যে বলো না, আমাদের নিউক্লিয়াসের সামনে যে ইলেকট্রন গুলো আছে না সেই ইলেকট্রন গুলাকে অনেক বেশি আকর্ষণ করে রাখবে, একদম চিপকায় রাখবে। অর্থাৎ কি এই নিউক্লিয়াসটার সাথে আমাদের সামনের কক্ষের যে ইলেকট্রন গুলো আছে সেই সামনের কক্ষের ইলেকট্রন গুলার মধ্যে বন্ধন শক্তিটা অনেক বেশি, অনেক জবরদস্ত করে ধরে রেখেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউক্লিয়াস থেকে যেহেতু আমাদের নিউক্লিয়াস থেকে দূরের কক্ষে অর্থাৎ সব থেকে বাইরের কক্ষে কি হচ্ছে এই নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আর তার জন্য কি হবে এই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর মধ্যে কি হবে বলতো, এদের মধ্যে বন্ধন শক্তি বা আকর্ষণ শক্তিটা অনেক কম কাজ করবে। তার জন্য আমরা বুঝতে পারছি পরিষ্কার এখানে আমরা যদি কোনো একটা শক্তি এই পরমাণুর মধ্যে প্রবেশ করাই একটা ইলেকট্রন বা কিছু ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে চাই, যদি এই পরমাণু থেকে একটা ইলেকট্রনকে বাইরে নিয়ে আসতে চাই তাহলে আমাদের সব থেকে তাড়াতাড়ি আর সহজে আমাদের কোন ইলেকট্রনটা বার হবে, এই ইলেকট্রন গুলো বার হবে যেগুলো আমাদের নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে আছে। অর্থাৎ কি নিউক্লিয়াস থেকে দূরের কক্ষে যে সমস্ত ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলাকে আমরা সহজেই বার করে নিতে পারি, সেই ইলেকট্রন গুলাকে আমরা সহজেই তার পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে পারি। বুঝতে পারলে? আরে আবার বলছি, দুবার তো বলবোই আমি, তোর মুখস্থ হয়ে যায় পাক্কা এখানে। ওকে কি হয় দেখো, আমাদের কি হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়াস আছে তো নিউক্লিয়াসের সামনের যে কক্ষটা আছে সেই কক্ষে যে সমস্ত ইলেকট্রন গুলা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত ইলেকট্রন গুলা কি করবে এই নিউক্লিয়াসটা বেশি শক্তি দিয়ে নিজের কাছে টানে রাখবে। অর্থাৎ কি আমাদের নিউক্লিয়াসের সামনের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর মধ্যে আমাদের নিউক্লিয়াসের বন্ধন শক্তিটা অনেক বেশি, কিন্তু আমাদের এই আমাদের এই নিউক্লিয়াস থেকে আমরা যতটাই দূরে সরে যাই অর্থাৎ নিউক্লিয়াস থেকে যতটা দূরে আমাদের কক্ষপথ গুলো আছে অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরের যে কক্ষপথ গুলো আছে সেই কক্ষপথের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলার মধ্যে এবং আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে শক্তি আকর্ষণ শক্তি বা বন্ধন শক্তি আছে সেটা অনেক বেশি কমজোর হয়। কারণ কি আমাদের সেই ইলেকট্রন গুলা নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে। আমরা যদি একটা চৌম্বক নিই, এবার সেই চৌম্বকের সামনে যদি আমরা একটা লোহা নিয়ে যাই তাহলে তার মধ্যে অনেক বেশি আকর্ষণ কাজ করবে, কিন্তু আমরা যদি সেই লোহাটা একটু দূরে রাখি কাছে থেকে দূরে রাখি তাহলে কি হবে বলতো, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেকটা নিম্নমানের হবে, অনেকটা কম হবে। ঠিক তেমনই আমাদের নিউক্লিয়াস আর বাইরের কক্ষের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর মধ্যে যে বন্ধন শক্তিটা কাজ করছে সেই বন্ধন শক্তিটা পুরো ক্ষীণ, একদম কম, অনেক কমজোর হয়। তার জন্য আমরা সামান্য পরিমাণ যদি শক্তি তাপ শক্তি বলো বা যান্ত্রিক শক্তি বলো বা যে কোনো প্রকার শক্তি যদি আমরা এই পরমাণুর মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজেই এই বাইরের কক্ষের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলাকে এই পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে পারবো, বাইরে বার করতে পারবো। এইটা আমার বলার ছিল। আশা করি বুঝতে পেরেছিস, কোনো রকম সমস্যা তোমাদের মধ্যে নেই। এবার আরেকটা জিনিস দেখা যাক, কি জিনিস? আরে বুঝতে থাকো ভাই, মজা লাগছে কিনা সেটা কমেন্টে জানাও। মজা লাগার তো বিষয়, এখানে বিরক্ত হওয়ার বিষয় নাই। যদি বিরক্ত হস তো পাক্কা বলতে পারিস, কারণ আমি তোদেরকে ডান্সিং শেখাবো, গান শেখাবো, এই ক্লাসের মধ্যে তোরা সিঙ্গার হয়ে যাবে। ওকে ঠিক क्या होता है, এবার আমরা দেখবো। এ হো গিয়া হামারা বাবু নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের সামনের কক্ষ, এটা মনে করো একটা বাইরের কক্ষ, এটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষ। এবার এই বাইরের কক্ষে যে যতগুলা ইলেকট্রন আছে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা পুরো ক্ষীণ। তার জন্য আমরা যদি কোনো প্রকারের একটা শক্তি এই পরমাণুর মধ্যে দিয়ে সেই শক্তির সাহায্যে আমরা যদি কোনো একটা ইলেকট্রন এই পরমাণু থেকে বাইরে বার করে দিই
অর্থাৎ আমরা যদি একটা ইলেকট্রনকে এই পরমাণুর কক্ষপথ থেকে, পরমাণুর বাইরের কক্ষপথ থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে এই পরমাণু থেকে বিচ্ছিন্ন করে দিই, তাহলে কি আধানের সৃষ্টি হবে, কি তড়িৎ সৃষ্টি হবে, সেই সম্পর্কে আমাকে কমেন্টে তোমরা জানাও। বুঝতে পারলে না? আরে ভাই দেখতে থাক, দেখতে থাকো কি হচ্ছে দেখো। আমরা সবাই জানি আমাদের এই নিউক্লিয়াসের ভিতরে কি কি কণা আছে? একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে তোমার নিউট্রন। ঠিক ঠিক। আর আমরা এটাও জানি যে আমাদের একটা পরমাণুর ভেতরে যতগুলা প্রোটন সংখ্যা থাকে ততগুলাই কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে, থাকে কিনা? অর্থাৎ আমাদের এই নিউক্লিয়াসের ভিতরে যতগুলা প্রোটন আছে আর আমাদের এই নিউক্লিয়াসের বাইরে যত কক্ষপথ আছে সেই কক্ষপথ গুলোতে যতগুলা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে সেই ইলেকট্রন গুলা কি সমান। এবার যদি আর আমরা এটাও জানি যে আমাদের যে প্রোটনটা আছে সেই প্রোটনটা কি ধনাত্মক, এই প্রোটনটা হচ্ছে ধনাত্মক এবং এই ইলেকট্রন গুলো কি, ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক বা মাইনাস। এবার যদি কোনো কারণে আমরা একটা শক্তি প্রয়োগ করে এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বার করে দিই, অর্থাৎ একটা ইলেকট্রন এখানে মাইনাস হয়ে গেল, তাহলে কি এখানে একটা ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে? কম পড়ে যাবে। মানে কি হবে? মানে এইখানেও দেখতে পাচ্ছি কি যে প্রোটনের পরিমাণটা বাইরে যাবে। যদি এই পরমাণুর মধ্যে তোর মনে কর বাইরের কক্ষে আছে কথা পুরো তোর ইলেকট্রনের সংখ্যাটা আছে, সেই ইলেকট্রন সংখ্যা আছে -8টা। ঠিক আছে, কত আছে? -8টা। মানে কি -8টা তোর ইলেকট্রন আছে এবং এই পরমাণুর ভিতরে যে প্রোটন আছে সেটা কি +8টা আছে। এবার আমরা শক্তি প্রয়োগ করে যখন একটা ইলেকট্রন এই পরমাণু থেকে বিচ্ছিন্ন করছি, অর্থাৎ একটা পরমাণু যখন আমরা এই তোর যখন একটা ইলেকট্রনকে আমরা এই পরমাণু থেকে বার করে দিচ্ছি তখন কি হচ্ছে? এই ইলেকট্রন একটা কম হয়ে যাচ্ছে, তখন কত হচ্ছে? -7 হচ্ছে। এবার তোমরা বলো এখানে +8টা এবং -7টা, তাহলে কি হবে? এখানে লাস্টে আসবে 1 আসবে এবং কি আসবে এখানে প্লাস আসবে। মানে কি হচ্ছে? আমাদের এই পরমাণুর মধ্যে কি দেখতে বেশি ধনাত্মক, এই ধনাত্মক আধান বা ধনাত্মক তড়িৎ আধান বেশি পড়ে থাকছে। মানে কি এই আমাদের পরমাণু তখন কি হবে? ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়ে যাবে। বুঝতে পারলে? আরে ভাই বুঝতে পারলে কিনা কমেন্টে জানাও। আমি বেশি করে বলছি, জানি বেশি করে বলছি, কারণ যাতে তোমাদের এখানে মুখস্থ হয়ে যায় পুরো ফাটাফাটি, যাতে একদম মাথার মধ্যে সেট হয়ে যায়, তার জন্য বারবার করে বলছি। ওকে, কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই ভাই, আমি তো আছি। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি একটা পরমাণু থেকে একটা বা কিছু, একটা বা দুটা বা তিনটা বা চারটা কিছু যদি আমরা ইলেকট্রন বিচ্ছিন্ন করে দিই, যদি আমরা কিছু ইলেকট্রন বাইরে নিয়ে যাই, তাহলে সেই পরমাণুর মধ্যে নেগেটিভ ঋণাত্মক যে রয়েছে, ঋণাত্মক যে কণা আছে, অর্থাৎ যে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক, এই ইলেকট্রন সংখ্যা কমে গেলে কি হয়? এর মধ্যে প্রোটন সংখ্যা বেড়ে যায়। আমরা ইলেকট্রন সংখ্যা তো একটা কমান দিচ্ছি 7টা হয়ে যাচ্ছে, বাট কি এর মধ্যে কতগুলো আছে? যতগুলো প্রোটন আছে সেই ততগুলো প্রোটন থাকছে। মানে কি হচ্ছে? আমরা যখন একটা পরমাণু থেকে কিছু ইলেকট্রন সংখ্যা বার করে দিচ্ছি তখন সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা তো কমে যাচ্ছে, বাট সেই পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা আছে ঠিক ততগুলো প্রোটন সংখ্যা থাকছে। মানে সেখানে ধনাত্মক আধানের পরিমাণটা বেশি হচ্ছে। তার জন্য আমরা বলতে পারি যখন একটা পরমাণু থেকে আমরা কিছু একটা বা দুটা বা তিনটা বা কিছু ইলেকট্রন কিছু শক্তি প্রয়োগ করে বিচ্ছিন্ন করে দিব, বাইরে বার করে দিব, তখন সেই পরমাণুটার মধ্যে কি হবে? ধনাত্মক তড়িৎ সম্পন্ন সৃষ্টি হবে, সেই বস্তুটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন হয়ে উঠবে। ওকে, ঠিক আছে। এবার মনে করো এখান থেকে, আমরা যতগুলা ইলেকট্রন বিচ্ছিন্ন করলাম সেই ইলেকট্রন গুলা আমরা একটা অন্য পরমাণুর মধ্যে প্রবেশ করালাম। তো যখন একটা অন্য পরমাণুর মধ্যে আরো বেশি কিছু ইলেকট্রন এসে মিশবে তখন কি হবে? সেই পরমাণুটার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে এবং প্রোটন সংখ্যা কমে যাবে। এখানে মনে করো প্রোটন সংখ্যা ছিল তোর +9টা এবং এখানে ইলেকট্রন সংখ্যা ছিল তোমার কত? ইলেকট্রন সংখ্যা তোমার ছিল মনে করো
-9টা। এবার যখন এই পরমাণু থেকে কিছু ইলেকট্রন নিয়ে আমরা এই পরমাণুর মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন কি হচ্ছে, এখানে 10টা হয়ে যাচ্ছে মাইনাস, মানে কি এখানে +9 -10 মানে কি হচ্ছে -1 আসছে। মানে বলতে পারে কি যে আমাদের এই পরমাণুটা কি হবে, ঋণাত্মক তড়িৎ সম্পন্ন হয়ে উঠবে। তাই বুঝতে পারলে? আরে আবার বলছি দেখো, এইবার তো পাক্কা বুঝতে পারবে। আমরা বলতে পারি যখন একটা পরমাণু থেকে আমরা একটা বা কিছু ইলেকট্রন বাইরে নিয়ে আসব, তখন কি হবে, সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কমে যাবে এবং প্রোটন সংখ্যা বেড়ে যাবে। আর যেহেতু প্রোটন সংখ্যা বেশি আছে আর প্রোটন সংখ্যা হচ্ছে ধনাত্মক তড়িৎ সম্পন্ন, তার জন্য আমাদের পুরো পরমাণুটা কি বলতে পারি, আমরা পরমাণুটাকে বলতে পারি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। এরপর আমরা এখান থেকে যতগুলা ইলেকট্রন বার করিলাম, সেই ইলেকট্রন যদি আমরা একটা নিস্তড়িত বা আমরা একটা স্বাভাবিক পরমাণুর মধ্যে প্রবেশ ঘটাই, তখন সেই স্বাভাবিক পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন আর ইলেকট্রন সংখ্যা আছে, সেই প্রোটনের থেকে কি হবে, এখান থেকে যে ইলেকট্রন গুলো আমরা এই স্বাভাবিক পরমাণুর মধ্যে যদি নিয়ে যাই, তাহলে সেই স্বাভাবিক পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা বাড়বে। এবং এই পরমাণুর মধ্যে যেহেতু প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হচ্ছে আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ঋণাত্মক তড়িৎ সম্পন্ন, তার জন্য এই পরমাণুটা সৃষ্টি হবে কি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত এই পরমাণুটা হয়ে পড়বে। তাহলে আরেকটা জিনিস বুঝতে পারছি যে আমরা যখন একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে বার করে নিব, কিছু ইলেকট্রনকে বার করে দিব, অর্থাৎ যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন সংখ্যা আমরা বার করে নিই, তখন সেই পরমাণুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। কি হয়, ধনাত্মক ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এবং যখন একটা পরমাণুর মধ্যে আমরা বেশি পরিমাণে আরো ইলেকট্রন ঢুকাই দিই, যখন আমরা বেশি পরিমাণে আরো ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে অ্যাড করি, তখন সেই পরমাণুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি জানবো তোমরা এখন পর্যন্ত অনেক কাঁচা আছো, আর তার জন্য তোমাদের একটা স্পেশাল ক্লাস নিব আমি এই পরমাণু সম্পর্ক নিয়ে। ওকে, চলে ফের দেখতে হ্যাঁ এর পরের পার্টটা। এর পরের পার্টটা বলতে কি, ঘর্ষণ দ্বারা, আরে ওয়েট ওয়েট ওয়েট, ঘর্ষণের দ্বারা তড়িধায়িতকরণ। আমরা এবার জানবো যে যখন একটা বস্তুর মধ্যে, অর্থাৎ যখন আমরা একটা অ্যাম্বার আর পশম দিয়ে ঘষাঘষি করছিলাম, তখন সেই অ্যাম্বার আর পশমের মধ্যে কিভাবে তড়িৎগ্রস্ত, অর্থাৎ তার মধ্যে কিভাবে তড়িৎ সৃষ্টি হচ্ছিল, সেই সম্পর্কে আমরা এইবারে বুঝবো। বুঝতে পারলে কিছু? আমরা যখন দুটো বস্তু নিয়ে ঘষাঘষি করি, তখন সেই বস্তু যখন আমরা ঘষি, তখন সেই বস্তুর মধ্যে কিভাবে কিভাবে ওই বস্তু দুটা তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তাদের মধ্যে কিভাবে তড়িৎ সৃষ্টি হয়, সেই সম্পর্কে এবার আমরা একটু জানবো। ওকে, ওকে মেরে জান, এ থকে গেলে নাকি রে, ঘর্ষণে ঘর্ষণে ঘর্ষণের দ্বারা ঘর্ষণের দ্বারা তড়িৎ, ঘর্ষণের দ্বারা তড়িৎ, আচ্ছা তড়িদাহিতকরণ, সরি তড়িদাহিতকরণ, গান করলেই ভুলে যাই, তড়িদাহিতকরণ, ঘর্ষণের দ্বারা তড়িদাহিতকরণ, এইটা আবার হেডিং মারো। এখানে বলতে চাইছে আমরা যখন দুটা বস্তুকে ঘষা দিই, তখন সেই দুটা বস্তুর মধ্যে কিভাবে তড়িৎ সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা এবারে প্রপারলি জানবো। আর এখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমাদের তড়িৎ কিভাবে সৃষ্টি হয়। এটা খুবই মজাদার। দেখো ভাই, মনে করো কি হয় জানো তো, যখন আমরা দুটা পরমাণু, এই একটা মনে করো পরমাণু আর এই একটা মনে করো পরমাণু, যখন দুটা পরমাণু বলো বা দুটা বস্তু বলো বা দুটা পদার্থ বলো, তাহলে যখন দুটা পরমাণু বা বস্তুকে নিয়ে আমরা ঘষাঘষি করি, মানে বলতে পারে কি যে আমরা এই পরমাণু দুটাকে নিয়ে যখন ঘষছি, তখন বলতে পারি যে আমরা বাইরে থেকে কি করছি, যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। কি করছি বলতো, যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। এবার যান্ত্রিক শক্তি কি, আমরা এই যে হাতটা নাড়ছি অপর নিচে, মানে কি এইরকম যদি আমরা বারবার করতে থাকি, তাহলে একটু পরে আমাদের হাতটা ধরে যাবে, মানে কি আমাদের শরীরের শক্তিটা কমে যাবে। মানে এইরকম করা হচ্ছে, মানে কি আমরা এখানে যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি অপর নিচে। এই অপর নিচে করছি মানে কি, হাত নাড়ছি মানে
যান্ত্রিক শক্তি এটা, ঠিক আছে। যেমন তাপ শক্তি হয়, তাপ থেকে যে শক্তিটা পাই তাপ শক্তি, ঠিক আছে। সেই রকম আর যখন দুটো হাত ঘষছি তখন কি হচ্ছে এখানে যান্ত্রিক প্রয়োগ করছি। তো আমরা মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, এই একটা হচ্ছে বস্তু, বা এইটা হচ্ছে একটা পরমাণু, একটা পরমাণু, বস্তু ধরবা পরমাণু ধর, সেটা তোর ব্যাপার, ওকে ধরলি। এবার দুটো পরমাণু বস্তুকে যখন আমরা ঘষছি মানে কি, তখন আমরা বাইরে থেকে যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। আর যখন আমরা এই যান্ত্রিক শক্তিটা প্রয়োগ করি তখন এই যান্ত্রিক শক্তিটা একটি বস্তু বা পরমাণুর মধ্যে যায়, আর সেই যান্ত্রিক শক্তিটা আমাদের এই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলাকে বিচ্ছিন্ন করে দেয়। সেই ইলেকট্রন গুলা কি করে বলতো, বাইরে নিয়ে আসে। কি করে? সেই ইলেকট্রন গুলাকে বাইরে নিয়ে আসে, বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ কি, যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে তখন সেই পরমাণুটা হয়ে যায় কি, ধনাত্মক তড়িৎগ্রস্ত। এবং এবং এইখানের যে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে এলো, সেই ইলেকট্রনটা তার আরেকটি যে পরমাণু বস্তু আছে সেই পরমাণু বা বস্তুর মধ্যে এনে প্রবেশ করে। এবং যখন এই পরমাণুর মধ্যে প্রবেশ করছে তখন এইটা কি হচ্ছে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। আর এইভাবেই দুটো বস্তুর মধ্যে সৃষ্টি হয় তড়িৎ, সেটাও ঘর্ষণের ফলে। কি হচ্ছে, আমরা এই দুটা বস্তুকে যখন ঘষছি তখন কি হচ্ছে, এই দুটা বস্তুকে যখন আমরা ঘষছি মানে আমরা বাইরে থেকে কেউ যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। সেই যান্ত্রিক শক্তিটা আমাদের এই পরমাণু বা বস্তুর ভিতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলোকে কিছু বাইরে বার করছে, এবং সেই ইলেকট্রন গুলো বাইরে বার করে এই বস্তুর মধ্যে ট্রান্সফার করছে। তাহলে যে বস্তু থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসছে সেই বস্তুতে আমাদের প্রোটন সংখ্যার পরিমাণটা বেশি হচ্ছে, অর্থাৎ কি সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। আবার যে ইলেকট্রন গুলা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যে ইলেকট্রন গুলা এই পরের বস্তুটা দ্বিতীয় বস্তুর মধ্যে প্রবেশ করছে, সেই দ্বিতীয় বস্তুটার মধ্যে ইলেকট্রন সংখ্যার পরিমাণটা বাড়ছে। আর ইলেকট্রন সংখ্যা ঋণাত্মক হয় তাই এই বস্তুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। আর এইভাবে সৃষ্টি হয় ঘর্ষণের ফলে তড়িৎ। এইভাবেই আমাদের দুটা বস্তু ঘর্ষণের ফলে তড়িৎায়িত হয়ে পড়ে। ওকে, বুঝতে পারলে তো? এবার দেখো, যদি আমরা একটা এক্সাম্পল মনে করো, এই হচ্ছে আমাদের একটা কাঁচ নিয়েছি। কি, এইটা মনে করো হচ্ছে একটা কাঁচ। এবার এই কাঁচকে যদি আমরা একটা রেশম, কি দিয়ে, এটা কি রে, রেশম, রেশম, এটা কি, কাঁচ। এবার আমরা যদি এই কাঁচকে একটা রেশম দিয়ে ঘষি, অর্থাৎ কি, বাইরে থেকে আমরা একটা হাত দিয়ে যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি। তো এই যান্ত্রিক শক্তি প্রয়োগের জন্য কি হবে, এই যে আমাদের কাঁচের এখানে যে যতগুলা মানে কিছু ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে, কিছু ইলেকট্রন এই কাঁচ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার ফলে কি হয়, তার ফলে আমাদের এই কাঁচটা কি হয়ে যায়, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এবং এই কাঁচ থেকে যে সমস্ত ইলেকট্রন গুলা বিচ্ছিন্ন হইলো বা বাইরে বেরিয়ে এলো, সেই সমস্ত ইলেকট্রন গুলা আমাদের এই পাশের যে বস্তু বা যে রেশমটা রয়েছে সেই রেশমের মধ্যে জানিয়ে প্রবেশ করে। তখন কি হয়, এই রেশমের মধ্যে ইলেকট্রন সংখ্যার পরিমাণটা বৃদ্ধি পায়, তখন আমাদের রেশমটা তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আশা করি বুঝতে পেরেছিস, কোন রকম সমস্যা এখানে নেই। অর্থাৎ এবার একটা কথা মাথায় রাখিস, এরকমটা নয় যে আমরা দুটো বস্তু ঘষলাম আর এই মানে যে কোনো দুটো বস্তুর মধ্যে কিন্তু এইটার মধ্যে কোনটার মধ্যে ইলেকট্রন বার হবে আর কোনটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, সেটা কিন্তু একটা আগের দিনের তালিকা দেখেছিলাম। সেই তালিকার নাম কি ছিল, সেই তালিকার নাম ছিল আমাদের স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণীর যে তালিকাটা আছে সেই তালিকার মধ্যে যে আগে দিয়ে আছে বস্তুগুলা, সেই আগের বস্তুগুলার মধ্যে কি হবে, ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে, এবং পরের যে বস্তুগুলো আছে সেগুলোর মধ্যে কি ইলেকট্রন প্রবেশ করবে। সেই সম্পর্কে আমি আগের দিনে ক্লাস করাইছি, সেই ক্লাসটা ভালো করে দেখবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে জানাবে। আশা করি ওই ক্লাসটা আরো বেশি সহজ এবং ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, চল এবার দেখা যাক আধানের কোয়ান্টাম কি জিনিস। আধানের কোয়ান্টাম যেটা আছে, এই আধানের এই কোয়ান্টামটার মধ্যে কিছু নেই, অনেক সহজ। ঠিক আছে, একটু বুঝলে হয়, একটু বুঝলে হয়। বা এটার জন্য তোমাদের একটা 2 মিনিটের ক্লাস করে দেবো যদি তুমি এখানে বুঝতে না পারো। যদি তোমরা এখানে বুঝতে না পারো তাহলে 2 মিনিট আমি আলাদা ক্লাস করাবো। কি হচ্ছে, আধানের আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টাম বলতে কি বুঝো? দেখো ভাই,
কি হচ্ছে প্রকৃতিতে প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায়, আমাদের এই প্রকৃতিতে যে সরি আমাদের প্রকৃতিতে যে ধনাত্মক ও ঋণাত্মক আধান পাওয়া যায়, ধনাত্মক আধান বলতে প্রোটন, এটা কি ধনাত্মক আধান প্রোটন, এবং ঋণাত্মক আধান বলতে কি ইলেকট্রন। তাহলে কি আমাদের এই প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সব সময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়। তা সব সময় আমাদের এই প্রকৃতিতে যে ধনাত্মক ও ঋণাত্মক আধান পাওয়া যায়, সেই ধনাত্মক বা ঋণাত্মক আধান একটি কি হচ্ছে পাওয়া যায় তা সব সময় একটি মূল আধানের, মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়। আর এই অখণ্ড গুণিতকটি আমাদের একটি প্রোটন বা একটি ইলেকট্রনেরই সমান হয়। এটা কি ইলেকট্রন, ঠিক আছে। আমি কি আবার তোমার প্রোটন বললাম? যদি আমি এখানে প্রোটন বলছি ভাই তো আমাকে 10টা গাল দিয়ে গুনে যাস, ঠিক আছে, যাতে আমি পরের বার থেকে ভুল না করি। প্রোটনের এখানে আরে কপাল নিউট্রনের যদি আমি এখানে নিউট্রন কথাটি উচ্চারণ করছি একবারও, তাহলে মাথায় রাখবিস যে আমি এখানে কিছু ভুলভাল বকছি। ওকে, মানে ভুল বলছি না, মানে যদি নিউটন বলি তাহলে মাথায় রাখবে নিউটন বলতে আমি ইলেকট্রনটাকেই বলছি। ওকে, ঠিক আছে, আমার তো উচ্চারণের জন্য বার হয়ে যাচ্ছে নিউট্রন, মানে বারবার অভ্যস্ত হয়ে গেছি তো তার জন্য। ওকে, তো সরি ভাই। ওকে, চিন্তার কোনো কারণ নেই। কি হচ্ছে দেখো, আমাদের এই প্রকৃতিতে যে প্রোটন, যে ধনাত্মক বা ঋণাত্মক আধান রয়েছে, সেই ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সব সময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়, এবং সেই মূল আধানটি একটি প্রোটন বা ইলেকট্রনের আধানের সমান হয়। ঠিক আছে, এটাকেই বলা হয় আধানের কোয়ান্টাম। কি বলা এটাকে? আধানের কোয়ান্টাম বলা হয়। যদি মনে করো একটা পরমাণু আছে, সেই পরমাণুর মধ্যে মনে করো তোমার মোট আধান মনে করো যে কিউ পরিমাণ। একটা পরমাণুর মধ্যে মনে করো কিউ পরিমাণ আধান আছে, তাহলে আমরা বলতে পারি যে কিউ সমান প্লাস মাইনাস এন ই, যেখানে কিউ হচ্ছে মোট একটা বস্তু বা পরমাণুর মোট আধানের পরিমাণ হচ্ছে কিউ, সমান হচ্ছে কি এনটা হচ্ছে কি এন হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এটা বেশি ইম্পর্টেন্ট নাই। এবং ইটা হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের আধান হচ্ছে আমাদের ই, বা এটাকে বলা হয় মূল আধান। ঠিক আছে কিনা? এইটাতে আমি বলছি যে কি বলবো, এটাকে কি করে বোঝাই আমি তোমাদেরকে। এইটার মধ্যে কিছু নাই খে, ওকে, তো এটা বাদই দাও, এটার মধ্যে কিছু নাই খে। তাও যদি কোনো তোমাদের জানার ইচ্ছা করে তাহলে তোমরা কমেন্টে জানাবে আমাকে, আমি তোমাদের মধ্যে যে নোটসটা দিব সেই নোটস এর মধ্যে আমি এই সমস্ত তোমাদেরকে লিখে দিব। ওকে, তখনই তোমরা বুঝতে পারবে। দুটা লাইনের ব্যাপার বলে সেটার জন্য আমাকে আরো কিভাবে বোঝাবো মুশকিলে পড়ে যায় কখনো কখনো। আরে বাদ দে, এবার জানা যাক আমাদের তড়িদাধানের নিত্যতার সূত্র। কি তড়িদাধানের নিত্যতার সূত্র? যেমন আমরা কিছুদিন আগে বা আমরা আগের ক্লাসে পড়েছি, 7 8 9 10 পড়েছি এবং 11 ক্লাসে পড়েছি শক্তির নিত্যতার সূত্র, ঠিক তেমনই আমরা এখানে পড়বো কি পড়বো এখানে তড়িদাধান বা আধান, তড়িদাধানের নিত্যতার সূত্র, তড়িদাধানের নিত্যতার সূত্র বা আধানের নিত্যতার সূত্র। মানে এখান থেকে বুঝতে পারছি আমরা যেমন শক্তির নিত্যতার সূত্র পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। শক্তি যতটাই মহাবিশ্বে বা পৃথিবীতে আছে ততটাই শক্তি সারা জীবন থাকে, সেই শক্তির বিনাশও হয় না, সেই শক্তির ধ্বংসই হয় না। আর এইখানে দেওয়া আছে তড়িদাধানের নিত্যতার সূত্র, মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের যে তড়িদাধান বা আধান বা চার্জ আছে, সেই আধান বা চার্জ বা তড়িদাধানের কোন রকম সৃষ্টি বা বিনাশ হয় না। যতটা তড়িদাধান বা আধান আছে ঠিক ততটাই এই মহাবিশ্বে, এই পৃথিবীতে অবস্থান করে আছে। ওকে,
তাহলে এই সম্পর্কে বোঝা যাক। দেখো ভাই, আমাদের আহিতকরণ পদ্ধতিতে আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই পদ্ধতিতে শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হয়। যদি আমরা দুটা বস্তু নিই, ঠিক আছে, এবার আমরা কি কোনো একটা বস্তুর মধ্যে আধান সৃষ্টি করতে পারি না? আমরা কোনো বস্তুর মধ্যে কিন্তু আধান সৃষ্টি করতে পারি না। আমরা কি করতে পারি? আমরা শুধুমাত্র এই বস্তুর মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন বার করে দিতে পারি এবং সেই ইলেকট্রনটা এই বস্তুর মধ্যে অবস্থান করতে পারি। তাহলে কি, যখন একটা বস্তুর মধ্যে থেকে ইলেকট্রন বার হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটাকে, তখন সেটাকে বলা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত। এবং যখন একটা ইলেকট্রন আরেকটা বস্তুর মধ্যে প্রবেশ করছে সেই বস্তুটাকে বলা হয় ঋণাত্মক তড়িৎগ্রস্ত। অর্থাৎ কি, আমাদের এই ওহিতকরণ পদ্ধতিতে আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আমাদের শুধু কি হয়, আমাদের শুধু এই আহিতকরণ পদ্ধতিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। সুতরাং একটি বস্তু কোনো আধানে আহিত হলে, একটি বস্তু কোনো আধানে আহিত হলে দ্বিতীয় যে আরেকটি বস্তু আছে অন্য বস্তুর কি হবে, অন্য একটা বিপরীত আধানে সমপরিমাণ বিপরীত আধানে আহিত হবে। যদি এখানে তোমার 10টা থাকে, এইখানে যদি 10টা থাকে, এবার যদি 10 যোগ করে কত আসছে, 20 আসছে, ঠিক তো? এবার আমরা যদি এখান থেকে তোমার দুটা ইলেকট্রন কম করে দিই তাহলে কত হবে, এখানে 8টা হবে। তাহলে এইখান থেকে দুটা ইলেকট্রন বাড়ে গেল, সেই দুটা ইলেকট্রন এসে নিয়ে এর মধ্যে প্রবেশ করলো, তাহলে এখন কত হবে, 12টা হবে। অর্থাৎ তখনও যোগফল কত হবে আমাদের, 20 হবে। মানে বুঝতে পারছে কি, একটা আধান যে তড়িৎগ্রস্ত হয় তার বিপরীত আধানটা তার সমপরিমাণের উল্টা আধান তড়িৎগ্রস্ত, উল্টা তড়িৎগ্রস্ত হয়। অর্থাৎ দেখতে পাচ্ছে কি, যে আমাদের এই যে আধানটা শেষ মেশে কিন্তু অতটাই আছে। অর্থাৎ এই তড়িদাধান বা আধানের সৃষ্টি হচ্ছে না, আবার ধ্বংসও হচ্ছে না, যতটা আছে ঠিক ততটাই আছে। আমি জাস্ট সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমি তোমাদের জন্য আবার স্পেশাল করে ক্লাস নিব। আমি যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের জন্য লাইভ ক্লাস নিব। ওকে, ঠিক বুঝতে পেরেছো? তো इसके बाद क्या होता है? তো দেখো ভাই, এই যে দেখতে পাচ্ছি আমরা আরেকটা জিনিস দেখো, আমাদের যদি একটা বিচ্ছিন্ন বা আইসোলেটেড বা একটা সেপারেট একটা বস্তু নিই, তাহলে সেই বস্তুর মধ্যে কি বলতো, তাহলে কি হয়, একটি বিচ্ছিন্ন বস্তু সংস্থা কি হচ্ছে দেখো, সরি সরি সরি, আচ্ছা, এই যে ঘটনাটা আছে যে বস্তু সৃষ্টি হচ্ছে না বস্তু ধ্বংসই হচ্ছে না, এই ঘটনাটাকে বলা হয় তড়িদাধানের নিত্যতা সূত্র। কি বলা হয় এটাকেই? তড়িদাধানের নিত্যতা সূত্র বলা হয়। এবার আমরা যদি একটা বিচ্ছিন্ন বা একটা আইসোলেটেড বা একটা সেপারেট জায়গা নিই বা একটা বস্তু সংস্থা নিই, সেই বস্তু সংস্থার পরিসরকে ক্রমশ বাড়াতে থাকলে এক পর্যায়ে এমন আসবে যে পুরো মহাবিশ্ব এই আইসোলেটেড বা সেপারেট বস্তুর মধ্যে অবস্থান করবে। তখন কি হবে, তখন কি হবে দেখো, অবস্থান করবে। তখন বলা যায় যে মহাবিশ্বে এই তড়িদাধানের কোন সৃষ্টি, তাহলে বলতে পারে কিনা, যখন আমরা এই সেপারেট একটা বস্তুকে আমরা অনেক বড় বস্তু ধরছি আর সেই বস্তুটা বাড়াতে বাড়াতে, এই বস্তু সংস্থাটা বাড়াতে বাড়াতে আমরা পুরো মহাবিশ্বের মধ্যে চলে আসবে, তখন আমরা বলতে পারি এই মহাবিশ্বের মধ্যে তড়িদাধানের কোন সৃষ্টি বা ধ্বংস হয় না। আধানের মোট পরিমাণ সব সময় কিন্তু সমান থাকে। এটাই হচ্ছে আমাদের এই তড়িদাধানের নিত্যতার সূত্র। এটা বেশি ইম্পর্টেন্ট ছিল ভাই। যদি বুঝতে না পারিস তাহলে কমেন্ট আমাকে জানাস, ঠিক আছে? আমি কিন্তু থকে গেলাম, তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তার আগে একটা কথা, ইলেকট্রন আর এই প্রোটন আবিষ্কারের আগে আমাদের এই তড়িদাধানের নিত্যতা সূত্রটা আগে থেকে আমাদের জানা ছিল। যখন আমাদের ইলেকট্রন বা প্রোটন আবিষ্কার হয়নি তখনই আমাদের মানুষজন এই সূত্রটা আবিষ্কার করে বসে আছে। যখন নিউটনের সূত্র আবিষ্কারই হয়নি তার আগে থেকে আমাদের যেমন সাইকেল তৈরি করে বসে আছে ঠিক সেরকম অবস্থা। ওকে, চল তাহলে আজকে ক্লাসটা এতটা পর্যন্ত থাকলো। যদি কোথাও কোনো সমস্যা হয়েছে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। কমেন্টে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, তাড়াতাড়ি বাই। সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে একদম ভুলো না।